আসসালামু আলাইকুম বুনিয়া, তোমার জন্য অপেক্ষা করছি। তুমি যদি বলো, অনুমতি দাও, তাহলে আমি আলোচনা শুরু করতে পারি তোমার আলোচনা পরিপ্রেক্ষিতে। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন, দেশমাতা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমাদের দেশে একদিক দিয়ে কোরআন শরীফ থেকে বলা হচ্ছে মানুষের সামনে সত্য প্রকাশ করা আল্লাহর কাছে আমানত, আল্লাহর আমানত জনগণের কাছে রাখা হয়েছে, মানুষের উপর রাখা হয়েছে। মানুষ যেন সত্য কথা অন্যকে জানায়, সত্য জিনিসটা অন্যের কাছে প্রচার করে। আর আমরা এমন একটা পর্যায়ে আসছি যে আমরা সত্য কথা বলতে গেলে আমাদের উপরে খড়গ নেমে আসে। আজকে বেচারা পান্না আমার সঙ্গে আলোচনা করতে গিয়ে বিপদে পড়েছে। আজকে পুনিয় একই অবস্থা, তার উপরে ভীষণ প্রচন্ড বড় চাপটা হলো যে আমাকে যেন কথা বলাতে না হয়। যদি আমরা কথাই বলতে না পারি, তাহলে আপনি এত ঘটা করে বলছেন কেন যে বাংলাদেশে কারো কথা বলা নিষেধ নাই? ডক্টর ইউনূস সাহেব তো তার প্রথম বক্তৃতায় বলেছেন, আপনারা মন খুলে কথা বলবেন, আপনাদের মনের যা আছে জানাবেন। এটাতে আমি উপকৃত হব, এবং আসলে উনি উপকৃত হন। আপনি দেখেন, আমি 23 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত, 26 তারিখ পর্যন্ত লাগাতার সরকারের বিভিন্ন ব্যর্থতার কথা বলেছি, যে দেশমাতা খালেদা জিয়ার চিকিৎসার মধ্যে তারা কি পরিমাণ ব্যর্থতা দেখিয়েছে। এই কথাগুলো যদি না বলতাম সেদিন, উন্নতি কেউ বলেন না, আপনারা আর তো কেউ বলেন নাই, কেউ তো সরকারকে ব্যাপারে দায়ীও করেন নাই। কিন্তু আমি তো সরাসরি দায়ী করে সরকারকে বলেছি যে তোমার গাফিলতির কারণে দেশমাতা খালেদা জিয়ার স্বাস্থ্য দিন দিন খারাপের দিকে যাচ্ছে। তারপরে এমনকি যখন একজন উপদেষ্টা দেখা করতে গেলেন, সেটাও প্রতিবাদ করে বললাম যে উনি কেন যাবেন, গেলে চিকিৎসা উপদেষ্টা যাবেন, অথবা সবচেয়ে বড় হবে দেশমাতা খালেদা জিয়াকে দেখতে দেশের প্রধান উপদেষ্টা যাবেন। কারণ কয়েকদিন আগেও 21শে নভেম্বর তারা একসঙ্গে বসে পাশাপাশি বসছেন, সেখানে তো আসিফ নজরুলকে নিয়ে পাশাপাশি দেশমাতা খালেদা জিয়া বসান নাই। সেখানে তো দেশমাতা খালেদা জিয়া বসছেন প্রধান উপদেষ্টাকে পাশে নিয়ে। তাহলে ওনার সেই অসুস্থ অবস্থায় হাসপাতালে শুয়ে আছে, মৃত্যুর প্রহর গুনছে, সেখানে আপনি তার পাশে গিয়ে দাঁড়াবেন না কেন? তার মাথায় হাত রেখে তাকে প্রবোধ দিবেন না কেন? এখন পর্যন্ত সেটা পারেন নাই। তারপরে আমি বলার পরে আপনি 2বার এ পর্যন্ত গিয়েছেন, আমি জন্য ধন্যবাদ জানাই, শুক্রিয়া জানাই। এখানেই হলো সত্য প্রকাশের মাহাত্ম্য। আমি সাহস করে সত্য প্রকাশ করতে পেরেছিলাম বলেই আপনি বিভিন্ন ব্যবস্থা নিয়েছেন, প্রধান উপদেষ্টা মহোদয় বিভিন্ন ব্যবস্থা নিয়েছেন। শেষ তক দেশমাতা খালেদা জিয়ার শেষ প্রান্তে এসে জীবনের, ওনাকে এখন আবার অত্যন্ত অতি মানে ভিভিআইপি, মানে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করেছেন। এটা কি হয়েছে? তাতে উনি সরকারের ঊর্ধ্বে উঠে গেছেন, উনি রাষ্ট্রীয় হয়ে গেছেন। আমি যে দেশমাতা দেশমাতা বলে আসছি, সেটার স্বীকৃতি আমরা পেয়ে গেলাম যখন ওনাকে রাষ্ট্রের উপরে স্থান দেওয়া হলো, এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ওনাকে সম্মান করা হলো। ভিভিআইপি সাধারণত রাষ্ট্রপতি, এবং দ্বিতীয় হলো ভিভিআইপি মাননীয় প্রধানমন্ত্রী, এখনকার অবস্থায় হলো প্রধান উপদেষ্টা। দুইজন ছাড়া ভিভিআইপি কেউ নাই। কিন্তু এখন আমাদের দেশে 3জন ভিভিআইপি আছেন, কাজেই এই 3জন ভিভিআইপি কিন্তু একই ক্যাটাগরিতে আছেন। তাই দেশমাতা খালেদা জিয়া আজকে একজন ভিভিআইপি। কাজে ভিভিআইপি কে ট্রিটমেন্ট করা, প্রটোকল দেওয়া, এটা সরকারের দায়িত্ব। ওনার নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব। আমরা দেখেছি, তারপরে সেনাবাহিনী প্রধান গিয়েছেন, বিমান বাহিনী প্রধান গিয়েছেন, নৌবাহিনী প্রধান গিয়েছেন। এটা দারুণ দেশপ্রেমিক কাজ করেছেন ওনারা। ওনাদেরকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, শুকরিয়া আদায় করি যে ওনারা একজন রাজনৈতিক নেতাকে দেখার জন্য ওনারা হাসপাতালে ছুটে গিয়েছেন। কেন গিয়েছেন? যেহেতু উনি ভিভিআইপি, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির প্রতি যথাযথ সম্মান দেখানো ওনাদের দায়িত্ব ছিল। সেই দায়িত্বটা ওনারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে পালন করেছে। এই জন্য সারা দেশবাসী ওনাদের কাছে কৃতজ্ঞ। আমাদের দেশের সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে থাকে, জনগণের পাশে এসে দাঁড়ায়। যদিও তাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেকে আজকাল টেলিভিশনে দেখি সশস্ত্র বাহিনী সদস্যদের গালাগালি করে, তাদেরকে মামলা মোকদ্দমার ভয় দেখায়, কথায় কথায় তাদের নামে মামলা দিয়ে দেয়, কথায় কথায় তাদের নামে বিভিন্ন কার্যক্রম নিয়ে তাদের চ্যালেঞ্জ করা হয়। আমি বিনয়ের সঙ্গে বলতে পারি, সশস্ত্র বাহিনী এদেশের একমাত্র দেশপ্রেমিক
যারা রাষ্ট্র কাঠামো সঠিক রাখার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে। দেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী, সার্বভৌমত্বের প্রতীক বিমান বাহিনী, সার্বভৌমত্বের প্রতীক আমাদের নৌবাহিনী। কাজে এখানে তাদের দিকে কোনো আঙ্গুলি তোলা মানে আমার সার্বভৌমত্বের দিকে হাত তোলা, এদের উপরে কোনো হাত তোলা মানে আমার রাষ্ট্রের অখণ্ডতার বিরুদ্ধে হাত তোলা, এদের দিকে কোনো চোখ দেখানো বা চোখ রাঙ্গানো বা কটু কথা বলা বা তাদেরকে বিভিন্নভাবে হেয় করা বা জনগণের সামনে ওদের মান সম্মান ক্ষুণ্ণ করার প্রচেষ্টা, এটা রাষ্ট্রের প্রতি তাদের অবজ্ঞা। তারা রাষ্ট্রকে অস্বীকার করে যখন এই সমস্ত আমার সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে তারা কথা বলে, তারা রাষ্ট্রের সার্বভৌমত্ব স্বীকার করে, রাষ্ট্রের অখণ্ডতাকে অস্বীকার করে, কিন্তু তারা একবারও জানে না যে সশস্ত্র বাহিনী ছাড়া কোনো দেশের সার্বভৌমত্ব রক্ষা হয় না, কোনো দেশের অখণ্ডতা রক্ষা হয় না। এই দুইটা করতে হলে দেশের সশস্ত্র বাহিনীর প্রয়োজন। সশস্ত্র বাহিনী বেসামরিক কর্মকর্তাদের, বেসামরিক প্রশাসনকে সাহায্য করে, যা আজকে গত 15 মাস ধরে করে আসতেছে অত্যন্ত দক্ষতা এবং বিচক্ষণতার সঙ্গে। সেই জন্য জাতি তাদের কাছে কৃতজ্ঞ, আমরাও কৃতজ্ঞ, আমরা তার ধন্যবাদ জানাই। আজকে দেখেন দেশমাতা খালেদা জিয়ার জন্য এসএসএফ দেওয়া হয়েছে। এসএসএফ কারা? এসএসএফ 100% বাংলাদেশের সেনাবাহিনীর সবচেয়ে চৌকস অফিসারদেরকে নিয়ে এসএসএফ করা হয়। বাংলাদেশের সারা বাংলাদেশের সারা আর্মির যত চৌকস অফিসার আছে, সবচেয়ে সর্বোত্তম চৌকস অফিসারদের মধ্যে বাছাই করে সর্বোত্তম অফিসারদেরকে এসএসএফ এ নিয়োগ করা হয়। সে এসএসএফ কে দিয়ে আজকে দেশমাতা খালেদা জিয়া নিরাপত্তার জন্য তার নিরাপত্তার জন্য তার পাশে পাঠানো হয়েছে, যাতে কোন রকম কেউ সাবোটেজ করতে না পারে, কোন রকম কিছু রকম অন্তর্ঘাতমূলক কোনো অ্যাকশন নিতে না পারে, যাতে কোনো হাসপাতালের ভিতর থেকেও যেন ওনার ক্ষতি করার কেউ চেষ্টা করতে না পারে, সেই দায়িত্ব এসএসএফ অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করছে এবং পালন করে যাচ্ছে। এই ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ এবং আমি সশস্ত্র বাহিনীর কাছে ধন্য যে তারা জাতির এই প্রয়োজনে সামনে আগায় যাওয়ার মতো সৎ সাহস দেখিয়েছে। আমরা এবার আসি দেশমাতা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আমরা কথা বলবো না। আমি অনেক সম্ভাবনার কথা বলেছি। আমি কায়মন বাকি বিশ্বাস করি আমার প্রতিটি সম্ভাবনা মিথ্যা বলে প্রমাণিত হোক। আমি যে সম্ভাবনাগুলো কথা বলেছি সেই সম্ভাবনাগুলো যেন অবশ্যই মিথ্যা প্রমাণিত হোক। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাবো। আমি আল্লাহর কাছে আমি বলবো যে আল্লাহ, আমার যে কথা বলেছিলাম তুমি আজকে তোমার কেরামতি দেখিয়েছো, তোমার সেই আল্লাহর যে শান, আল্লাহর যে দয়া তুমি দেখিয়েছো দেশমাতা খালেদার উপর, আমি ধন্য, আমি কৃতজ্ঞ। আমি আল্লাহর কাছে মাথা নত করে বলবো, আল্লাহ তোমার এই কৃতজ্ঞতা আমি জীবনেও কোনোদিন শোধ করতে পারবো না। আমি আল্লাহ তোমার কাছে ঋণী হয়ে গেলাম। আমি তো পাপী মানুষ, বেহেশতে যাওয়ার তো সুযোগ আমার নাই, কাজে সেটা নিয়ে আমি চিন্তা করি না। তারপরেও আমি মনে করি আল্লাহ, যদি আমার কথাগুলাকে মিথ্যা প্রমাণিত হয় আমি ধন্য হব। আল্লাহ, আল্লাহ আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকবো। এবার আমরা আসি, কাতার বিমান 24 ঘন্টা ধরে ত্রুটি হয়ে পড়ে আছে। আমি জানি না এদেশের সরকার, প্রশাসন বা রাজনৈতিক দলগুলো জনগণকে কি মনে করে। জনগণ কি তাদের ন্যূনতম বুদ্ধি মেধাও নাই? বুদ্ধি মেধা নয়, তারা শিক্ষিত না হতে পারে, তারা তথাকথিত বিভিন্ন বিষয়ে রবীন্দ্রনাথের কবিতা মুখস্থ না করতে পারে। এখন আমাদের কোরআন শরীফ বা তার আয়াতগুলো সে মুখস্থ করতে না পারে, তাহলে কি সে কি মুসলমান না? সে যদি কোনো কবিতা পড়তে না পারে, ইকবালের সিকোয়া যদি পড়তে না পারে, তাহলে কি সে মুসলমান না? তাহলে কি সে মানুষ না? তাহলে কি তার মধ্যে মেধা বুদ্ধি নাই? হ্যাঁ, আপনাদের এই তথাকথিত হয়তো বইয়ের শিক্ষা তার নাই, কিন্তু পৃথিবীতে তো বই আবিষ্কার হয়েছে অনেক পরে, মানব সভ্যতার সৃষ্টি হওয়ার অনেক পরে, মানুষ সভ্য হওয়ার অনেক পরে এই পুঁথিগত বিদ্যা শুরু হয়েছে। পুঁথিগত বিদ্যার তো মূল ধারণা হলো অন্যের দ্বারা প্রমাণিত হওয়া, অন্যে যা লিখে গেছে সেই লেখাটা পড়ে তার প্রতি আনুগত্য প্রকাশ করা, তার প্রতি প্রভান্বিত হওয়া। কাজে জনগণ তো এই পুঁথি পাঠ করার দরকার পড়ে না। পুঁথি পাঠ করে তো জনগণ অতীতে পুঁথি পাঠ শুনেছে, কিন্তু নিজেরা পড়ার চেষ্টা করে নাই। কারণ তারা মনে করে যেহেতু আল্লাহ আমাদের বলেছে ইকরা বিসমে রাব্বিকা, কোরআন শরীফের প্রথমেই, কিন্তু বাংলাদেশের জনগণকে আমরা কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা কখনোই করি নাই। এখানে আমরা একটা পক্ষ জনগণকে কোরআন পড়ে শুনাইছি।
এমন ভাবে আমাদের বিদ্যা শিক্ষা এমন হয়েছে যে আমরা জনগণকে অঙ্ক শিখাতে চাই না, জনগণকে ব্যাকরণ শিখাতে চাই না, জনগণকে ইতিহাস পড়াতে চাই না, জনগণকে সমাজ কল্যাণ পড়াতে চাই না, রাষ্ট্রবিজ্ঞান পড়াতে চাই না, কিন্তু আমরা তাদেরকে নিয়ে রাজনীতি করতে চাই। আমরা তাদের কল্যাণের জন্য আমরা নিয়োজিত, এই কথা তাদের বারবার শোনাতে চাই। আজকে আমি বলতে চাই যে কাতারের আমিরের ব্যক্তিগত বিমান, এবং সেটা বিশ্বের সেরা একটি অ্যাম্বুলেন্স বিমান। আপনারাই বলেছেন, আপনারা জানিয়েছেন যে বিশ্বের সেরা একটা অ্যাম্বুলেন্স বিমান। আসলে এটা অ্যাম্বুলেন্স না, এটা হলো মোবাইল হসপিটাল। এটাকে বলা হয় মোবাইল হসপিটাল, আকাশে হসপিটাল। আকাশে যে হাসপাতাল থাকে, অর্থাৎ মাটিতে থাকলে যত চিকিৎসা করার যা কিছু সুযোগ লাগতো, সার্জারি থেকে নিয়ে বলেন, এই ভেন্টিলেশন বলেন, এই আইসিইউর যা কিছু থাকার দরকার, ইনক্লুডিং আইসিইউতে অপারেশন থাকে না, কিন্তু ইনক্লুডিং অপারেশন, সার্জারি সহ সবকিছু এটা আছে। এটা একটি পূর্ণাঙ্গ হসপিটাল। এটা এই হাসপাতাল, এই এয়ার অ্যাম্বুলেন্সটা নষ্ট থাকবে, ত্রুটি থাকবে, আর যেটা ব্যক্তিগত যার মালিক হলেন ব্যক্তিগতভাবে কাতারের আমির, সেটা কেমন যেন বিশ্বাসযোগ্য হয় না। তাহলে বিশ্বাসযোগ্য কেন হয় না এটা বললে হয়তো আপনারা আবার আমাদের উপর চড়া হয়ে যাবেন যে তুমি কেমনে জানো ওই বিমান নষ্ট হয়েছে কি নষ্ট হয়েছে। আমি বলছি এই ধরনের বিমান নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। এগুলোকে বলা হয় ছল ছাতুরি। ছল ছাতুরি শব্দটা তো আমার আবিষ্কার না, এটা তো বাংলার ভাষায় আসছে। ছল ছাতুরি মানে আপনি বিভিন্ন বাহানা করে আপনি সত্যকে গোপন করবেন, এটাকে বলা হয় ছল ছাতুরি। আচ্ছা, আমরা তো ছল ছাতুরি আশ্রয় নিতে চাই না। সত্যকে প্রকাশ করা আল্লাহর আমানত আমার কাছে, আমি সেই আমানত আল্লাহকে ফেরত দিতে চাই। বলেন যদি আমি ভুল বলে থাকি, কোরআন শরীফ থেকে বলেন যদি ভুল বলে থাকি যে সত্য বলা আল্লাহর আমানত কিনা, তাহলে আমি মাথা পেতে মেনে নেব। কাজে আল্লাহকে আমি মানি, আল্লাহকে জানি, এবং পৃথিবীতে একমাত্র আমি আল্লাহকেই ভয় করি, এবং আল্লাহর প্রতি মাথা আমি অবনত করি। আল্লাহ আমার জন্ম দিয়েছেন, আল্লাহ আমার মৃত্যু দিবেন, আর পৃথিবীর অন্য কোনো শক্তি নাই, আর কারো ক্ষমতা নাই। যেহেতু আমার জন্ম হয়ে গেছে, আমার মৃত্যু একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নিতে পারবে না। হয়তো অত্যাচার করতে পারবে, নিপীড়ন করতে পারবে, হয়তো আমাদেরকে যেভাবে গত 15 বছর আওয়ামী লীগ নিপীড়ন করেছে, গুম খুন নির্যাতন করেছে, যেভাবে দেশমাতা খালেদা জিয়াকে তিলে তিলে মেরেছে, জেল দিয়েছে, জেলে নির্যাতন করেছে, সঠিক চিকিৎসা করতে দেয় নাই, যেখানে 15 বছরে দেশমাতা খালেদা জিয়াকে তিলে 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 অতীত সরকার, আওয়ামী লীগ সরকার হত্যা করেছে, তারই পরিসমাপ্তি হয়তো হতে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের হাতে। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার অনেকটা দ্বিধায় আছে, অনেকটা সমস্যা আছে যে মৃত্যুটাকে কিভাবে ওনারা ট্যাকেল করবেন, কিভাবে ওনারা জনগণের সামনে তুলে ধরবেন। তাই শেষ সপ্তাহে এসে তারা ওনার চিকিৎসার সকল ব্যবস্থা করতেছেন, ওনার প্রতি কোনো ত্রুটি যেন কেউ বলতে না পারে, তার সমস্ত প্রচেষ্টা উনি দেখাচ্ছেন। এটা ইতিবাচক। আমি এটাকে ইতিবাচক ভাবে দেখি যে মানুষ যখন দায়িত্বশীল হয় তখন তাকে এনকারেজ করতে হয়, তাকে উৎসাহিত করতে হয়। আমি মনে করি বাংলাদেশ অন্তর্বর্তী সরকার উৎসাহিত হয়েছে, আমি উৎসাহিত করতে চাই। ওনার দায়িত্ব পালনে সচেতন হয়েছে, দায়িত্ব পালনে এগিয়ে আসছে। আমি আবারও বলছি যে আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই। কিন্তু দয়া করে এই বিমানের এই ত্রুটির নাটকটা দেখাবেন না। আমরা এখন অত্যন্ত আশাবাদী, জনাব তারেক রহমান স্ত্রী জুবাইদুর রহমান সাহেব বাংলাদেশে আসছেন, দেশমাতা খালেদা জিয়ার পাশে গেছেন। উনি এখন দেখবেন, দেখে সিদ্ধান্ত নেবেন, তারপরে বোর্ডের সঙ্গে কথা বলবেন। আমরা অধীর আগ্রহ অপেক্ষাচ্ছি একটি খবরের জন্য, যিনি আরোগ্য লাভ করেছেন, উনি আমাদের মাঝে ফিরে আসবেন। এটি আমাদের একমাত্র খবরের জন্য আমরা অপেক্ষা করছি। আমরা আর অন্য কোনো খবরের জন্য অপেক্ষা করছি না। আমরা যে এর বিকল্প সম্ভাবনার কথা বলছি, এই খবর যদি না হয় তাহলে কি খবর হতে পারে সেটা নিয়ে হয়তো আলোচনা করছি। এটা দেখি আবার অনেক সরকারি দলের সরকারি লোকেরা তাদের গাত্র দেওয়া হয়ে যায়, মানে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। মানে আমরা দেশমাতা খালেদা জিয়াকে কিছু বললে সেটা তাদের গায়ে লাগে। ভাই, আমরা তো সারা জাতি অধীর আগ্রহ অপেক্ষা করে আছে দেশমাতা খালেদা জিয়া আরোগ্য লাভ করে ইনি উনার বাড়িতে ফিরে আসবেন, বিএনপির হাল ধরবেন, নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে জয়ী করার ব্যবস্থা করবেন, তেনার বাণী বাংলাদেশে মানুষকে ভোট দিতে অনুপ্রাণিত করবে। আমরা তো সেই প্রত্যাশা করি, আমরা তো সেটাই চাই। কিন্তু এটা না হলে বিকল্প কি হয়ে যাবে, এটা না হলে বিপরীতে কি হতে পারে, সেইগুলো আলোচনা করলে আমাদেরকে সেই আলোচনাগুলোকে ধরে ওই যে কি বয়াতির মতো কি কথা বলছে, একটা কথাকে ধরে ওনাকে লটকানোর চেষ্টা করতেছে।
এই তো আমরা টিপিক্যাল পরশ্রীকাতর বাঙালি, এই তো আমরা অল্প শিক্ষায় আমরা বলেন আমরা অনেক বড় বড় কথা বলে ফেলি, আমরা বলেন অনেক জিনিস আছে যেটা জনগণের কাছে আমরা জানতে দেই না, জনগণের সামনে সত্য প্রকাশ করতে দেই না, জনগণকে মনে করি বোকা এবং এরা কোনো কিছুই বুঝে না, বোঝার ক্ষমতা নাই। আচ্ছা, সারা বাংলাদেশে দেখেন আপনারা কি খবর দিচ্ছেন, একদিকে সারা বাংলাদেশ সরকার, বাংলাদেশের সরকার, একদিকে বড় দল, রাজনৈতিক দলগুলো কি বলছে, আর আমি একজন ক্ষুদ্র ব্যক্তি কি বলছি। আমার বক্তব্যগুলো পুরো সরকারের বক্তব্যের চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, আমার বক্তব্যগুলো রাজনৈতিক দলের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্যের চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, বড় বড় নেতাদের বক্তব্যের চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। সেখানে আমার চ্যালেঞ্জটা জনগণ গ্রহণ করছে, জনগণ আমার পক্ষে, জনগণ আমার কথা শুনতে চায়, আমার কথা জানতে, কারণ জনগণের মধ্যে আস্থা আছে, বিশ্বাস আছে, আমি যে কোনো মূল্যে সত্য প্রকাশ করবই 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 ইনশাল্লাহ। কাজে আজকে এই নাটকগুলো করার দরকার তো নাই। আপনি গত কালকে বলছেন, পরশুদিন বলছেন রাত্রে মধ্যরাত থেকে সকালের মধ্যে উনি এয়ারপোর্টে চলে যাবেন, রাত্রেই চলে আসতেছে কাতার এয়ারক্রাফট, আপনারা চলে যাবেন। তারপরে বললেন যে কাতারের, তারপরে বললেন জুবাইদুর রহমান আসতেছে সকালবেলা 9টার মধ্যে আসতেছেন, এবং এবং আপনি 9টার মধ্যে উনি আসতেছেন না, এটা তো আপনার জানা উচিত, যেহেতু বিমান কটার সময় ছাড়লে কতক্ষণ আসতে পারে, এটা তো রকেট সায়েন্স না, এটা তো বিমানের শিডিউলিং মধ্যে লেখা থাকে যে 11টার সময় স্টার্ট করছে 8টার সময় পৌঁছবে। এর হেরফের তো হয় না, এখানে তো আকাশে ট্রাফিক জ্যাম হয় না, এয়ার জ্যাম হয় না, যে একটা প্লেন নামতে পারতেছে না, একটা প্লেন বাংলাদেশে ঢাকা শহরের জন্য, তাহলেও বুঝতাম যে ঠিক আছে। আর এখন আবহাওয়া তো খারাপ না, তারপরে ঠিক আছে 10টা বাজুক 11টা বাজুক সেটা বড় কথা নয়, বড় কথা আপনারা সত্য কথাটা বলতে পারছেন না কেন, আপনি সত্য জিনিসটাকে মানে জানাতে চাচ্ছেন না কেন। দেখেন সত্যটা খুব অল্পতে প্রকাশ করা যায়, খুব অল্পতেই একটা 30 সেকেন্ড বা 15 সেকেন্ডের একটা ক্লিপ দিয়ে সারা জনগণকে জানিয়ে দেওয়া যায় দেশমাতার স্বাস্থ্যের বর্তমান কি অবস্থা। ওনার ব্যক্তিগত ক্যামেরাম্যানের একটি ক্লিপ নিয়ে, ক্যামেরাম্যানের একটি ছবি উঠায়ে একটা 30 সেকেন্ডের ভিডিও করে যদি আপনি সারা দেশের মানুষের মিডিয়াকে দিয়ে দেন, তাহলে কিন্তু সকল জল্পনা কল্পনা গুজব এক মুহূর্তে দূর হয়ে যায়। দরকার শুধু আপনার, ওনার পার্সোনাল ক্যামেরাম্যানও আছে, সে পার্সোনাল ক্যামেরাম্যান তো তার ভিতরে গিয়ে একটা ছবি তুলতে পারে, যেটা আমরা বলেছিলাম ডক্টর ইউনূস সাহেবের পার্সোনাল ক্যামেরাম্যান আছে, সেটা সবখানে যায়, যেখানে যায় সেই ক্যামেরাম্যান অ্যালাউড। তো উনি যখন দেশমাতা খালেদা দেখতে গেলেন, তখন উনি যখন পাশে গিয়ে দাঁড়ালেন, পাশে দাঁড়ানোর একটা ছবি কেন আমরা দেখতে পেলাম না, একটা ছোট্ট ক্লিপ কেন দেখতে পারলাম না, একটা 15 সেকেন্ডের একটা ভিডিও কেন আমরা দেখতে পারলাম না। সে 15 সেকেন্ডের ভিডিও দেখলেও তো মানুষের অনেক প্রশ্নের জবাব এসে যেত, মানুষ স্বস্তিতে পাইতো, মানুষ টেনশনে থাকতো না, এই হাইপার টেনশন ঢুকতো না, এই সারা লোকগুলা গিয়া হাসপাতালে পড়ে থাকতো না, বসে থাকতো না। দেখেন তো কত হাজার হাজার লোক প্রতিদিন, প্রতি সারা রাত, একটা রাতের বেলা খালি থাকে না, সারা রাত ওখানে লোকজন বসে আছে, শুয়ে আছে, বলেন পাশে কাগজ পুরাইয়া আগুন পোড়াচ্ছে শীত থেকে বাঁচার জন্য। তো এটা কেন হচ্ছে, হচ্ছে তাদের মধ্যে টেনশন আছে, তাদের মধ্যে একটা আবেগ আছে, তাদের মধ্যে একটা উৎকণ্ঠা আছে। সে আবেগ উৎকণ্ঠা দূর করা কি আপনার সরকারের দায়িত্ব না? এটা কি আমার রাজনৈতিক দলের বড় বড় নেতাদের দায়িত্ব না? এটা কি ওনার পরিবারের যারা শীর্ষে আছে তাদের দায়িত্ব না? তাহলে এই কাজটা যদি আপনারা করেন, আর তো কিছু বলার দরকার নাই, কারো কথাই তো বলার নাই। আপনি প্রতি 6 ঘন্টা পর পর একটা 15 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ করে ওনার ব্যক্তিগত ক্যামেরাম্যানকে দিয়ে ছেড়ে দেন। দেখেন বাংলাদেশের মানুষ কিভাবে এটাকে গ্রহণ করে এবং কত মানুষ কত দোয়া করবে। দেখেন মানুষ তখন কনফিউজড হয়ে যাচ্ছে, কিসের জন্য দোয়া করব, আমাদের দোয়া যদি কবুল না হয়। মানুষ তো দোয়ারও একটা নিশ্চয়তা চায়, যে দোয়া করলাম অথচ কোনো কাজে লাগলো না, তাইলে এখন মানুষ তো আদারওয়াইজ আপনি বাঁচার জন্য দোয়া করেন নাই, হয়তো অন্য কিছুর জন্য দোয়া করেছেন। এটাও তো হতে পারে, মানুষের মধ্যে কল্পনা আসতে পারে। আমি সম্ভাবনার কথা বলছি, আমি বিকল্প চিন্তার কথা বলছি। চিন্তা কোনো সময় এক হয় না, চিন্তার বিকল্প চিন্তা থাকে। মানুষ সবাই একমুখী দেখে না, সবাই একমুখী চলে না, সবার সামনে মানে সামনে না, কারো পিছন কারো সামনে। কাজে এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে, এটা আমাদের রিয়েলাইজ করতে হবে অন্তঃস্থল থেকে। কাজে আপনারা এই যে গুজব ছড়ানোর ব্যবস্থা করছেন, এই বিমান ত্রুটি দেখা দিয়েছে, উনি আসলে আজকে চলে যাবেন, কালকে পর্যন্ত বলেছেন যে জুবাইদুর রহমান আসবেন, 1 ঘন্টা বাসায় রেস্ট করবেন,
তারপরে উনি আসবেন, উনি এসে দেখে তারপরে এয়ারপোর্টে নিয়ে যাবেন এবং ওনারা চলে যাবেন। বলেন সাধারণ ছেলেরা আমাদের কথা বলে, যারা আমাদের আশেপাশে বসে আছে, সাধারণ ছেলেরা বলে স্যার এটা কি করলো, স্যার টেলিভিশনে এটা কি বললো, আর বাস্তব দেখেন স্যার কি হইতেছে। এই যে মানুষকে আপনি কিভাবে শান্ত করবেন যদি এরকম ভুল বিভ্রান্তিকর তথ্য দেন? আর অন্যরা যদি কোনো সম্ভাবনার কথা বলে, বিকল্পের কথা বলে, তখন আপনারা তার উপরে হামলা করে উঠেন, তাদের উপরে অ্যাকশন নেওয়ার হুমকি দেন। আজকে বেচারা পান্না কথা বলতে সাহস পাচ্ছে না, আজকে বেচারা পুনিয়া আপনাদের সামনে আসতে সাহস পাচ্ছে না। কেন? এটা তো রুটি রোজগারের প্রশ্ন। এখানটা যদি বন্ধ করে দেন তাদের রুটি রোজগার বন্ধ হয়ে যাবে। কিন্তু আমার তো রুটি রোজগারের ব্যাপার না, আমার আমানত, আল্লাহ যে আমানত আমার কাছে রেখেছে, সে আমানতটাকে আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়া, অর্থাৎ জনগণের সামনে সত্য প্রকাশ করা। আমি তো সেই আমানতটাকে আল্লাহর কাছে আমি ফিরিয়ে দিচ্ছি। আল্লাহ বলেছেন কোরআন শরীফে, তোমার কাছে যে আমানতগুলো রাখা হয়েছে তার মধ্যে একটি আমানত হলো সত্য কথা বলবা, জনগণকে সত্য জিনিস জানাবা। আমার বক্তব্য যদি ভুল থাকে আমাকে বলেন, আমি শুধরে নিব। কোরআন শরীফে যদি কোথাও না থাকে আমাকে বলেন, আর যদি আমাকে বলেন খুঁজে বের করে দিতে। আমি জানি, কিন্তু আরবি যেহেতু আমি কোনোদিন প্রাধিকার দিইনি, আরবি আমার পক্ষে পড়া মুখস্থ করা সম্ভব হয় নাই, ফলে আমি পড়ে দেখতে বলতে পারবো, কিন্তু মুখস্থ বলতে পারবো, অনর্গল বলতে পারবো না। কারণ যেহেতু আমি, আল্লাহ আমাকে কোরআনে হাফেজ হওয়ার মতো তৌফিক দান করেন নাই। আল্লাহ আমাকে কোরআনে হাফিজ হওয়ার মতো, আল্লাহ আমাকে সেই সেই সুযোগ আমাকে দেন নাই। এটা হয়তো আল্লাহর ইচ্ছা, কেন দেন নাই আমি জানি না, কিন্তু আমার কোরআনে হাফিজ হওয়ার যোগ্যতা আমার নাই। কাজে আমি কোরআন শরীফের থেকে যখন যেটা খুশি আমি বলে ফেলতে পারবো না, আমি কোট করতে পারবো না। তবে আল্লাহর রহমতে আল্লাহ এইটুকু হিকমত আমাকে দিয়েছে, এইটুকু শিক্ষা আল্লাহ আমাকে দিয়েছে যে কোরআন শরীফের কোথায় কি লেখা আছে না লেখা আছে এটা আমি 10-15-20 মিনিটের মধ্যে খুঁজে, কোরআন শরীফে খুঁজে আমি বের করে দিতে পারবো। তবে সেটা আরবি কোরআন শরীফতে নয়, সেটা আমাকে বের করতে হবে বাংলা কোরআন শরীফ থেকে, তারপরে আরবি কোরআন শরীফের সঙ্গে আমি কম্পেয়ার করে দেখবো। খালেদা জিয়াকে নিয়ে নোংরামি, কাতারের হেলিকপ্টার দোষ। হরফেও আরবি লেখা হয়, কাজে বাংলা হরফেও কোরআন শরীফ পড়া যায়, কিন্তু অর্থ বোঝা যায় না। কিন্তু বাংলা অর্থটা মিলায় পড়লে তখন আর কোনো সমস্যা হয় না। কাজেই আমি মনে করি যে এই দেশমাতা খালেদা জিয়ার এই গুজবের সকল জবনিপাত হয়ে যাবে, সকল গুজব সম্ভাবনা সবকিছু দূর হয়ে যাবে যদি ওনারা দেশমাতা খালেদা জিয়ার একটা 15 সেকেন্ডের ক্লিপ, 15 সেকেন্ডের একটা ভিডিও জাতির সামনে প্রকাশ করেন। এবং সেটা যদি প্রতি 12 ঘন্টা করেন, 6 ঘন্টা করতে না চান, 12 ঘন্টা পর পর করেন, মানুষ টেনশন মুক্ত হবে। সন্ধ্যা 6টার সময় দিয়ে দেন, মানুষ রাত্রে নিশ্চিন্তে ঘুমাবে, আবার সকাল 6টার সময় ঘুমের তুটে প্রথম শুনবে আপনারা কি বলেছেন। আপনার লাস্ট ক্লিপ আবার ভোর 6টার সময় তুলে আবার আপনি দিয়ে দেন, দেখবেন সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এই সকল গুজব, সকল কিছু সম্ভাবনা, এই যে আমরা এই সমস্ত কথা বলি, আমরা এই কথা বলার সুযোগ পাবো না, আমাদের মুখ আপনা আপনি বন্ধ হয়ে যাবে, আমাদের বক্তব্য আপনা আপনি অসার হয়ে যাবে, আমাদের কথাগুলো মানুষ তখন আসারের গল্প মনে করবে, আমাদের কোনো গুরুত্ব থাকবে না, আমাদের কথা কেউ কেউ শুনবে না আমাদের কথা, যদি আপনি সেই ভিডিও ক্লিপগুলো 12 ঘন্টা পর পর প্রচার করেন। আর 6 ঘন্টা পর পর করতে পারলে তো আরো ভালো। তারপরে আমি বলবো আপাতত 12 ঘন্টা পর পর করেন। যেহেতু আপনি বিমান দিলে করতে পেরেছেন, যেহেতু আপনি ওনাকে হাসপাতালে চিকিৎসা, লন্ডনের চিকিৎসার জন্য 48 ঘন্টা দেরি করাতে পেরেছেন, তার মানে উনি সুস্থ আছেন, তার মানে ওনার ঝুঁকি নাই। তাহলে সেই ছবিটার ভিডিও, এই কথাটা এইটুকুই ভিডিও করে দেখায় দেন না কেন? তাতে সমস্যাটা কোথায়? আপনারা তো ইতিমধ্যে 48 ঘন্টা পিছিয়ে দিয়েছেন, শুক্রবার গেল, শনিবার গেল, 72 ঘন্টা পিছিয়ে দিয়েছেন, আপনারা এখন বলছেন রবিবার দিন যাবে। তার মানে এখন পর্যন্ত শিডিউল তৈরি হয় নাই কখন যাবে, এখন পর্যন্ত কাতারে বিমান কখন এসে পৌঁছবে, আরো কত ঘন্টা লাগবে রিপেয়ার হইতে, এটাও তো আমরা জানি না। আর আদৌ সেই বিমান আসবে কিনা তাও তো আমরা বুঝতে পারতেছি না। এতগুলা সম্ভাবনা আমাদেরকে দিয়ে কেন বলাচ্ছেন? এতগুলা সম্ভাবনা আমাদের দ্বারা কেন আপনারা চ্যালেঞ্জ তৈরি করাচ্ছেন? আমরা তো আপনার বিপক্ষ শক্তি নই, আমার তো কোনো বিপক্ষ কোনো স্বার্থ নাই, আমি এতে তো কোনো ব্যক্তিগত লাভবান হচ্ছি না, আমি তো টেলিভিশন কমার্শিয়াল প্রোগ্রাম করি না, আমি পুনিয়ার সঙ্গে পান্নার সঙ্গে কথা বলি, আমি তো ভাড়া নিয়ে কথা বলি না, তাদের কাছ থেকে কোনো কথার টাকা নিয়ে তো কথা বলি না। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, শুকরিয়া আদায় করি যে তারা আমাকে সত্য প্রকাশ করার একটা সুযোগ দিয়েছে। বেচারারা বিপদে পড়ে, আমি যা বলি দয়া করে ওদের উপর চাপাবেন না, তার সকল দায়িত্ব আমার। আমি যত কথা বলি, যেই কথা বলি, সে কথা আপনাদের ভালো লাগুক আর না লাগুক, আমি সত্য প্রকাশ করি, সত্য বলি। আপনাদের ভালো না লাগলে তার জন্য দায়ী করবেন আমাকে।
আপনাদের কোনো অভিযোগ থাকলে দায়ী করবেন। আমরা এই বেচারারা পেটের ধান্দায় তারা সংসার নিয়ে বেঁচে থাকার জন্য একটা টিভি শো, টক শো করে, একটা ফেসবুকিং করে, কমার্শিয়াল ফেসবুকিং তারা করে। তারা তো আমাদের মতো অ্যামেচার ফেসবুকিং করে না। সেখানে আপনি হাত দিবেন, তাদের পেটে হাত দিবেন, আর আপনারা বড় বড় পদে থাকবেন, বড় বড় আসনে থাকবেন, এবং আপনারা অসত্যকে ধরণ করে আপনারা আপনাদের রুটি রোজগার চালাবেন। আল্লাহর কাছে কোনটা গ্রহণযোগ্য হবে? আমি আজকে আপনাদের কাছে বলবো, পুনিয়াদেরকে মুক্ত করে দেন, পান্নাদেরকে মুক্ত করে দেন, তাদেরকে কথা বলতে দেন, তাদের উপরে ভয় ভীতিটা দূর করেন। তাদেরকে আপনারা এখন ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন। আমি ঠিক আছে, আমাকে বন্ধ করবেন, এখানে বন্ধ করলেন, আরেকখানে কথা বলতে পারবো, আরেকখানে কথা বলতে না বলে আরেকখানে কথা বলবো। কত জায়গায় বন্ধ করবেন? আমাকে তো আপনি বন্ধ করতে পারবেন না, আমাকে আপনারা হত্যা করতে পারবেন, এছাড়া তো আর কিছু করতে পারবেন না। এছাড়া তো আপনাদের আর কোনো বিকল্প আপনাদের কাছে নাই। কাজেই আমি অত্যন্ত করজোরে বিনীতভাবে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, প্লিজ দয়া করে সকল বিতর্কের ঊর্ধ্বে উঠে মানুষের সকল জল্পনা কল্পনা অবসান করার জন্য অনতিবিলম্বে ম্যাডামের একটি 15 সেকেন্ডের হাসপাতালে উনি শুয়ে আছেন, ওইটা একটা ভিডিও করে ক্লিপটা প্রচার করেন। তাহলে আপনাদের আমাদের সবার জন্য সুখ হবে, শান্তি হবে, স্বস্তি হবে। এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। আরো কিছু বিষয় আমাদের সামনে এখন চলে আসছে, যেগুলো নিয়ে আমি মনে করি আমাদের কথা বলা দরকার। যেমন আজকে দেখলাম একটা ফায়ার ফাইটিং প্র্যাকটিসে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলেছেন উনি নাকি আইন করেছেন জনগণকে সেবা দেওয়ার জন্য। আমি প্রথম শুনলাম যে আইন করে জনগণকে সেবা দেওয়া হয়, জনগণকে সেবা দিতে আইন লাগে। আমরা একদিন জানতাম আইন সমাজকে শৃঙ্খলিত করার জন্য, সমাজকে বিশৃঙ্খলা দূর করার জন্য, সমাজের অপরাধীদেরকে সাহায্য করার জন্য, বা সরকার যে সমস্ত কাজ করা উচিত না সেইগুলোকে অনুচিত ঘোষণা করার জন্য আইন করা হয়, এবং আইন অমান্য করলে শাস্তির বিধান আছে। কিন্তু এখন দেখলাম আইন নাকি সেবা। তার মানে আইন অমান্য করলে সেটা সেবা হবে, তাই না মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়? হয়তো আপনি অসন্তুষ্ট হবেন, আপনি আমাদের লেফটেন্যান্ট জেনারেল, বলেন না। আনফর্চুনেটলি যেহেতু আমি আপনার চেয়ে 4 বছরের সিনিয়র ছিলাম, হয়তো আমি লেফটেন্যান্ট জেনারেল হতে পারি নাই, কিন্তু লেফটেন্যান্ট তো ছিলাম, বাকিটা পার করতে পারি নাই। তো আমি বিনয়ের সঙ্গে বলবো, জেনারেল সাহেব এমন ভাবে কথা বলেন না। আইন কখনো সেবা হয় না, আইন হলো নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ কখনো সেবা হয় না। আইন হলো সীমারেখা, যে সীমারেখা অতিক্রম করলে কারো না কারো শাস্তি হবে, সবারই শাস্তি হবে। যে আইনের সীমারেখা অতিক্রম করবে, আইন মানে সীমারেখা, এই সীমারেখা যে অতিক্রম করবে তাকে শাস্তি ভোগ করতে হবে। এটার নামে আইনের শাসন। আইনের শাসন মানে এই না যে যার খুশি যা খুশি তা করবে। এটা বুঝতে হবে জনাব স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়। আপনাকে একটা চৌবাচ্চা, একটা স্কয়ার বানাতে হবে, যে স্কয়ারের বাইরে আপনারা কেউ যেতে পারবেন না। এই রাষ্ট্র ঘোষণা করে দিয়েছে এই স্কয়ার, এই বর্গের মধ্যে আপনারা থাকবেন। এটার নাম হলো আইন। এর বর্গের বাইরে যারা যাবে তারাই বেআইনি কাজ করবে, তাদেরকে সেবা দেওয়া যাবে না, তাদেরকে শাস্তি দিতে হবে। কাজে আপনি নতুন করে আইনের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেন না, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন না। এটা খুবই মানে এই যে জিনিসগুলো আমরা বলতে গেলে আমরা আমাদের দেখবেন। তৃতীয়ত একটা বিষয় বলতে চাই, গতকালকে বিকাল থেকে বাংলাদেশ ব্যাংকের মেইন সার্ভার বন্ধ, নষ্ট হয়ে গেছে। এটা ভাবতেও পারি না, কল্পনাও করতে পারি না বাংলাদেশের ব্যাংকের সার্ভার 1 সেকেন্ডের জন্য অফ যাবে আজকের এই আধুনিক যুগে, যেখানে 30 সেকেন্ডে 30 ভাগের 1 ভাগ দেওয়া থাকে বিদ্যুতের ক্লিপ, যে 1 সেকেন্ডের 30 ভাগের 1 ভাগ সময়ের জন্য বিদ্যুৎ ডিসকানেক্টেড হবে না, অল্টারনেটিভ বিদ্যুৎ চলে আসবে। এটা আজকের আধুনিক পদ্ধতি, আজকে আমাদের দেশে আধুনিক পদ্ধতি, কিন্তু এটা চলে আসছে গত 20 বছর ধরে এই পদ্ধতি আবিষ্কার করা হয়েছে। এটাকে বলা হয় ইএমএস, এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম। এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম আপনাকে কন্টিনিউয়াসলি ইলেকট্রিসিটি দিবে। আপনি কোনো অবস্থাতে বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি ফাংশন যেখানে করছেন, আপনি যেখানে সারা দেশের মুদ্রা আপনার কাছে আছে, যেখানে লেনদেন সেকেন্ডে সেকেন্ডে হচ্ছে, যার দিন নাই রাত নাই, 24 ঘন্টা লেনদেন হচ্ছে, সেখানে আপনার সার্ভার বন্ধ হয়ে গেলে 15 মিনিট পরে জেনারেটর চালাবেন, সেই জেনারেটর দিয়ে আবার সার্ভার চালু করবেন। ধিক ধিক ডক্টর মনসুর, আপনাকে, আপনার মতো একটা শিক্ষিত লোক, আপনার মতো একটা জ্ঞানী মানুষ, অভিজ্ঞ মানুষ, আপনি এটা দেখতে পেলেন না? ডক্টর মনসুর, আপনি আমার প্রতি অসন্তুষ্ট পারেন,
কিন্তু আপনার মতো গভর্নর সাহেবের কাছে এটা আমরা কামনা করি না যে আপনি 15 মিনিটের একটা গ্যাপ দিবেন আপনার সার্ভারের জন্য। এটা পৃথিবীর কোন স্ট্যান্ডার্ড সার্ভের জন্য এটা গ্রহণযোগ্য নয়। আজকে যে কোনো ইলেকট্রিক কানেকশনের জন্য আপনাকে ওই যে 1 মিলি সেকেন্ড বলা হয়, অর্থাৎ 30 সেকেন্ডের 1 ভাগ বলা হয়, সেই রকম প্রভিশন রাখা হয়েছে। আমরা যখন আজকাল এই সোলার পাওয়ার ইকুইপমেন্ট করি তখন আমাদেরকে গ্যারান্টি দেওয়া হয় 25 বছর, 20 বছর, 15 বছর এটা কোনো স্টপ করবে না, এটা নন স্টপ থাকবে। সেই প্রভিশন তারা করে সার্টিফাই করে দেয়। আর আপনি আপনার ব্যাংকের সার্ভার 12 ঘন্টা ধরে 16 ঘন্টা ধরে বন্ধ, আর তাও কবে? বৃহস্পতিবার দিন। কখন? তাও 4টার পরে। ডাল মে কুছ কালা হ্যায় স্যার, ডাল মে কুছ কালা হ্যায়। আপনি নতুন সার্ভার কিনবেন, এটা পরিষ্কার করে বললেই হয়, তো গলা কাটতেছেন কেন? আপনি হয়তো আরেকটা $1 মিলিয়ন ডিল করবেন, আপনি হয়তো তাতে লাভবান হবেন না, কিন্তু আপনার বন্ধু লাভবান হবে যারা এটা বিক্রি করবে। আপনি অতীতে ওয়ার্ল্ড ব্যাংকের বন্ধুরা, IMF এর বন্ধুরা লাভবান হবে। আপনি অনেস্ট, আপনি লাভবান হবেন না, কিন্তু আপনার অ্যাকশনটা তো করাপ্ট অ্যাক্ট। আপনার অ্যাকশনটা তো, আপনার ক্রিয়াটা তো, কর্মটা তো একটা দুর্নীতিপরায়ণ কর্ম হয়ে গেল। আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়ে আপনার সার্ভার 12 ঘন্টার উপরে এখন হয়ে গেছে যে নষ্ট। 12 ঘন্টা কই, কালকে রাত্রে গেছে 4টা থেকে আজকে সকাল রাত 4টা পর্যন্ত গেছে 12 ঘন্টা, বিকাল 4টা চলে গেছে, অর্থাৎ 24 ঘন্টার বেশি সময় হয়ে গেছে। আমি আমার থেকে বলছি না, টেলিভিশন থেকে বলছি। টেলিভিশন থেকে দেখতে পাচ্ছি যে এখনো আপনার সার্ভার চালু হয় না, তো তাড়াতাড়ি সার্ভার চালু হয়ে যাবে। ডক্টর মনসুর, you have proved you have no technical knowledge. যদি থাকতো তাহলে আপনি এত করে সাসপেন্ড করতেন সার্ভারে যারা দায়িত্বে আছে তাদেরকে, আপনি সাসপেন্ড করতেন যারা ওই সার্ভার কিনেছে তাদের সঙ্গে। That would have been appropriate action for you. আপনাকে সেটা করা উচিত ছিল। সার্ভার ঠিক হয়ে যাবে পরে, অসুবিধা নেই। কারণ নতুন সার্ভার কিনে আনবেন, যারা সাপ্লাই করবে তারা রেডি আছে, তারা ইমিডিয়েটলি আইসা বলবে টেম্পোরারি আমরা এটাকে 15 দিন 1 মাস ঠিক করে দিলাম, বাট আপনাকে এই সার্ভারটা কাজ করবে না, এই জেনারেটর কাজ করবে না, আপনি এটাকে বদলায় ফেলেন। ইতিমধ্যে জেনারেটরের বিকল্প আমরা বিএসএস বানিয়েছি। বিএসএস দিতে পারবো যদি আপনি ঠিক মতো টাকা দেন, যে ওই বিএসএস অর্থাৎ ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম, যেটাকে আমরা বলি BESS, এটা আবিষ্কার হয়েছে। একটা বিএসএস কিনলে 15 বছর আপনাকে নন স্টপ বিদ্যুৎ দিবে। এটাকে চার্জ করতে হবে, আপনি অন্য সময় চার্জ করে দেবেন। ইটস নট লাইক এ নর্মাল ইউপিএস, ইট ইজ সামথিং স্পেশাল ইউপিএস। এটা কাজ করে লিথিয়াম আয়ন ব্যাটারি দ্বারা। লিথিয়াম আয়ন ব্যাটারির লাইফ হলো 10 থেকে 15 বছর, অনেকগুলো আসে 20 বছরও যায় যদি আপনি রিসাইকেল কম করেন, রিচার্জ কম করেন, আপনার চার্জটা যদি সাইকেলটা কম হয়, আর সাইকেল বেশি হলে বয়সটা কমে আসে। কাজে আপনি এখানে আপনার যে জায়গা আছে, আপনার যে ছাদে আছে, আমরা সেই ছাদে আপনাকে সোলার করে দিতে পারি, আপনি বিএসএস দিয়ে দিতে পারি, অথবা বিটিভির কারেন্ট থেকেও আমরা আপনার সোলারটা চার্জ করে আপনাকে বিএসএস দিতে পারি। যে বিএসএস কখনোই আপনার সার্ভার কেন, আপনার বাংলাদেশ ব্যাংকেও 1 সেকেন্ডের জন্য অন্ধকারে ফেলবে না। এটা কোনো অবস্থাতে আপনার সার্ভার এখানে 1 সেকেন্ডের জন্য, 1 সেকেন্ড না, 1 সেকেন্ডের 30 ভাগের 1 ভাগ সময়ের জন্য আপনার বিদ্যুৎ কখনোই অফ হবে না। ওই বিএসএস থাকলে যদি লোডশেডিংও হয়, যদি লাইনে পাওয়ার নাও থাকে, সেও আপনাকে 4 ঘন্টা 6 ঘন্টা ব্যাকআপ দিতে পারবে, ডিপেন্ড অন আপনি কত ঘন্টার জন্য কিনতে চান। বা এমন কি আপনি যদি মনে করেন যে বাংলাদেশে একটা ডিজাস্টার হয়ে গেছে, 12 ঘন্টা 24 ঘন্টা গ্রিড লাইনে বিদ্যুৎ থাকবে না, তাহলে আপনি ইচ্ছা করলে সে 12 ঘন্টা 24 ঘন্টা নিতে পারেন, হয়তো দাম বেশি দিতে হবে, মূল্য বেশি হবে। আর যদি সরাসরি আমাদের কাছ থেকে কিনেন, তাহলে আপনাকে আমরা অনেক কম মূল্যে দিতে পারবো। আর যদি সকল টেন্ডারের মাধ্যমে কিনেন, আমি বলছি সকল টেন্ডারের মাধ্যমে কিনেন, তা আপনাকে 3 গুণ টাকা দিতে হবে, আর অর্ধেক স্ট্যান্ডার্ডের মাল পাবেন। স্ট্যান্ডার্ডের মাল হবে অর্ধেক, আর টাকা গুনতে হবে 3 গুণ। মানে এখানে অনেক মধ্যস্বত্বভোগী হয়ে যায়। আপনার যদি সাহস থাকে ডাইরেক্টলি কথা বলেন আমার সঙ্গে, আমি আপনার সলিউশন 24 ঘন্টার মধ্যে করে দিব, এবং আমি আপনাকে যদি আপনি টাকা দেন, তাহলে আমি 24 ঘন্টার মধ্যে থেকে আপনাকে একটা 5 মেগাওয়াটের একটা সোলার, সরি, একটা নর্মাল বিএসএস আপনাকে আমি পৌঁছে দিব। দিস চ্যালেঞ্জ। আপনার কাজ জানতে হবে তার আগে, আপনার কাজ বুঝতে হবে তার আগে। যদি না বুঝেন, টাকা গণা, টাকা কন্ট্রোল করা এক জিনিস না,
আপনাকে টোটাল ম্যানেজমেন্ট দেখার কথা। You are also responsible for the administration of the Bangladesh Bank. It is not only managing currency. It is not only controlling your this what is called mudraman. It is value of the currency না। আপনাকে আরো অনেক ডিউটি আছে, আপনার ম্যানেজমেন্ট আছে, আপনার অ্যাডমিনিস্ট্রেশন আছে, আপনার ইকুইপমেন্ট, ফ্যাক্টরি, আপনার বিল্ডিং স্ট্রাকচার সব ঠিক মতো কাজ করে কিনা, মেইনটেনেন্স হচ্ছে কিনা, তার লাইফ ডিটোরেট করতেছে না বাড়তেছে, এইগুলো দেখো আপনার দায়িত্ব ডক্টর মনসুর সাহেব। প্লিজ, আমি আপনাকে সরাসরি বললাম, আমি জানি না এই ভিডিওটা আপনি দেখবেন কিনা, তবে অনুরোধ করবো আপনি দেখবেন, দেখে ইচ্ছা মতো আমার গালি দিয়েন যদি আমি ভুল বলে থাকি আপনাকে। আর না হলে আপনি একটা অ্যাকশন নেন, একটা রেমিডি নেন। মঞ্চে বক্তৃতা দেওয়া এক জিনিস, মানুষকে বিভ্রান্তমূলক বক্তব্য দেওয়া জিনিস, আর বাস্তবায়িত করা, নিজে সেই কাজটা করা আরেক জিনিস। আপনি কিন্তু কারেন্সিতে খুব ভালো করছেন, অর্থনীতিতে খুব ভালো করতেছেন, আমি ধন্যবাদ জানাইছি আপনাকে কদিন আগে। আমি বলছি ডক্টর মনসুর আসার পরে আমাদের রেমিটেন্স বেড়েছে, আমাদের অর্থনীতি ডিসিপ্লিন আসতেছে, ব্যাংকিং সেক্টরে আপনি ডিসিপ্লিন আনার চেষ্টা করতেছেন, কিন্তু আপনি তো ইগনোর করে ফেলেন আদার অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্টস। আপনার লোডশেডিং তো যে কোনো সময় হতে পারে, জেনারেটরতে করবেন কেন আজকে, যেখানে পৃথিবী আগায় গেছে কোথায়? BSS, lithium battery BSS is not today's technology, it's a 10 years technology. আপনি সেটা করলেন না, তাহলে আপনি কি করবেন? আপনি জেনারেটর চালাবেন ডিজেল দিয়া, আর সেই জেনারেটর চলে নাই, আপনি 24 ঘন্টা ধরে আপনার পুরো সিস্টেমটা নষ্ট হয়ে গেছে। এখন রেমেডি কি আসবে? একটা কমিটি বানায় দিবেন, একটা কমিটি আপনি রিকমেন্ড করবে যে এটা নষ্ট হয়ে গেছে, এটা চলবে না, রিইউজ করা যাবে না, নতুন লাগবে। আপনাকে হয়তো এখন টেম্পোরারি একটা অল্টারনেটিভ স্মল পাওয়ারের একটা স্ট্যান্ড বাই একটা সার্ভার দিয়ে আপনাকে হেল্প করা হবে, কিন্তু আলটিমেটলি আপনাকে একটা নতুন সার্ভার কিনতে হবে। এটারই আলামত আপনি বৃহস্পতিবার দিন সার্ভার বন্ধ করে প্রমাণ করলো আমাদের সামনে। আমরা সবসময় বিকল্প নিয়ে চিন্তা করি, আমরা যখন যে কথাটা বলে সেটা বিকল্প চিন্তা করি। আমি এখানে একটা ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদের, কিছু মনে করেন না। আপনাদের মনে আছে কিনা আওয়ামী লীগ সরকারের আমলে 400 বাক্স না 200 বাক্স অস্ত্র সমুদ্রে আটক করা হয়েছিল, ফেলে দিয়েছিল। গল্পটা হলো এরকম, আমি আনফরচুনেটলি প্রধানমন্ত্রীর ব্রিফিং এ উপস্থিত ছিলাম চট্টগ্রাম নেভাল বেসে, কারণ আমি তখন ডিফেন্স কমিটির একজন মুখরা সদস্য। ডিফেন্সের কোনো কাজে আমার চোখের বাইরে করার ক্ষমতা তখন কারো ছিল না। আমি যেই হোক, জেনারেল মুস্তাফিজ সহ সবারই পিছনে তাদের কোনো কিছু ভুল দেখলেই আমি ধরে ফেলতাম। তার ফলে হয়েছে কি, আমাকে তারা যতক্ষণ পারছে, খালি একটা কাজ করি নাই, সেটা হচ্ছে আমাকে কোরিয়া পাঠাতে চেয়েছিল ওই ফ্রিগেট কেনার ব্যাপারে ইন্সপেকশন করে দিয়ে আসতে। আমি ইন্সপেকশন করা আমার দায়িত্ব না, আমি যাইনি সেখানে। আমাদের ওই জাতীয় পার্টির কাদের সাহেব গেছিল, আর অন্যান্য গিয়েছিল, আমাদের বিএনপির এমপিও গেছিল, আমি নামটা বললাম না, আমাদের বন্ধু মানুষ, কিন্তু আমি যাইনি। রেকর্ড, অন রেকর্ড দেখেন। তো সেখানে নেভাল চিফ প্রধানমন্ত্রীকে ব্রিফ করতেছেন যে 16ই ডিসেম্বর পূর্ণিমা রাত্রি মংলা বন্দর থেকে একটা টহল জাহাজ বেরিয়েছে। সেই জাহাজটা যখন প্রায় 40 নটিক্যাল মাইল সাগরের ভিতরে ঢুকেছে, তখন দেখা গেল যে ওনার রাডারে ধরা পড়লো যে একটা স্পট, রাডারের স্পট ধরা পড়ে। রাডার প্রথমে আসল জিনিস ধরা পড়ে না, দূর থেকে। সেইটা তখন স্পটটা দেখে ওরা ওই স্পটটা চেস করার চেষ্টা করলো, কাছাকাছি গিয়া দেখলো, মানে আরো ধরুন 30 নটিক্যাল মাইলের আগে দেখলো যে আস্তে আস্তে দুইটা হয়ে যাচ্ছে, একটা চলে যাচ্ছে পূর্ব দিকে, একটা চলে যাচ্ছে পশ্চিম দিকে। যেহেতু পশ্চিম দিকে ভারত, যেহেতু শেখ হাসিনা পশ্চিম দিকেরটাকে বেশি ইন্টারেস্ট দেখাইতে পারে, এই জন্য তারা করলো কি, পূর্ব দিকেরটাকে চেস করলো না, চেস করলো পশ্চিম দিকেরটা। দেখে ওনারা সেখান থেকে 100 লোক ধরলো, আর 100 লোকের মধ্যে একটা লোককে পাইলো বুবা, আর সে বুবাটা হলো পাকিস্তানি। এবং সে বুবা বলল যে ওই জাহাজে অস্ত্র আছে, এই জাহাজে শুধু আমরা আসি, এটা আপনাদেরকে আমরাও দেখছি, আপনারা আসতেছেন, তখন বিভ্রান্ত করার জন্য আমরা দুই দিকে চলে আসছি, তা আপনারা তো ভুল দিকে আসছেন। এটা কে বলতেছে? বোবা। অর্থাৎ আমরা শুনতেছি কিন্তু নেভাল চিফের কাছ থেকে, কিন্তু নেভাল চিফ শুনেছে কার কাছ থেকে? বুবার কাছ থেকে। বুবা কোন দেশীয়? পাকিস্তানীয়। খেলাটাতে বুঝেন কি জিনিস। তারপরে তারা চেঞ্জ করলো ওই পূর্ব দিকেরটা। যখন চেঞ্জ করলো তখন দেখে প্রায় ভোর হয়ে আসছে, দূর থেকে বাইনোকুলারে দেখে যে তারা যাচ্ছে আর একটা একটা করে বাক্স ফেলে দিচ্ছে।
তো ফেলে দেওয়ার পরে তারা গিয়া যখন জাহাজটা ধরলো তখন জাহাজের মধ্যে আর কোনো বাক্স নাই। এখন সমস্যাটা কি হয়েছে তাহলে? সমস্যা হয়েছে যেখানে ফেলেছে সেখানে সমুদ্রের গভীরতা 200 মিটারের বেশি, আর তার চেয়ে যদি আরো 5-10 কিলোমিটার এদিকে হইতো তাহলে সমুদ্রের গভীরতা হইতো 160 মিটার। তাহলে 160 মিটারের পরে যে খাড়িটা আছে 200 মিটার খাড়ি, সেই খাড়ির মধ্যে এটা তারা ফেলে দিয়েছে। এখন নেভির সমস্যা হলো যে তাদের যে ওই ডাইভিং জাহাজ আছে যেটা দিয়ে ডাইভ দিয়ে গিয়ে নিচের থেকে মাল আনতে পারে, সেটা মাত্র 120 মিটার যেতে পারে, তাহলে সেখানে যাওয়া সম্ভব নয়। তারপরে তারা খুঁজলো, তুরস্ক একটা পাওয়া গেল, সেটা যেতে পারে তাও 180 মিটার। তাহলে কি হলো? 200 মিটার তো যেতে পারতেছে না। তারপরে উনি এটা বললেন, এখন সিদ্ধান্তটা কি করব আমরা, উনি জানতে চাইলেন। কেন জানি না, আমি জেনারেল হারুন রশিদ পিছনের সারিতে, প্রধানমন্ত্রী একদম ব্যাক সিটে বসা। আমার একটা বদ অভ্যাস আছে, আমি প্রধানমন্ত্রী ছাড়া আমার উপরে কেউ আছে এটা খুব মানতে চাই না। আমি সব জায়গায় গিয়ে এরকম একটা ভাব দেখায়, হাম দেখায়, হামসে বেটা কোন হয়, এটা একটা আমার ভাব, এটা হয়তো অনেক খারাপ মনে হতে পারে। তা আমিও তো প্রধানমন্ত্রীর পিছনে বসছি, সাথে আমাদের জেনারেল হারুন, আমাদের সিনিয়র, অনেক সিনিয়র আমাদের চেয়ে স্যার, উনি জেনারেল চিফ অফ স্টাফ বসছেন। হঠাৎ করে বক্তব্য শেষ করার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী ঘাটটা ঘুরাইয়া বলল, ডাক্তার তোমার তো ঠুট কাটা, বলো তো ঘটনাটা কি ঘটেছে। কথাটা কি করে? প্রধানমন্ত্রী ঘাটটা ঘুরে আমাকে বলতেছে, আক্তার তোমার তো ঠুট কাটা, বলো তো কি ঘটেছে। আমি ঠান্ডা মাথায় বললাম, ভয়ে বলবো না নির্ভয়ে বলবো। উনি আবার চুটকি মারলেন, আমরা জানেন যে চুটকি মারার উস্তাদ। তুমি আমার কাউকে ভয় পাও কিনা, তুমি তো আমাকেই বুড়া আঙুল দেখাও, তুমি ভয় পাও কাকে, তো বলো তো কি হয়েছে। আমি বলে কিছুই হয় না, খালি ওই ওই যে ডাইভিং জাহাজটা যেটা করবে কিনবেন, এটা কি কিনা হয়ে গেছে, এগ্রিমেন্ট কি হয়ে গেছে, নাকি এটা এখনো প্রসেসে আছে। উনি হাসিয়ে দিয়ে উঠলেন যে তুমি সবসময় উল্টা বলবো, চলো 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 যাই লাঞ্চে যাই। মিনিংটা হলো ওনারা অলরেডি ওটা কিনেছেন, এখন জাস্টিফাই করার জন্য এই নাটকটা বানিয়েছেন, যাতে টেন্ডার না লাগে, যাতে এই সমস্ত কামে কাজে না লাগে। এই তো আমরা জানি তো ঢাকা শহরে দুর্ঘটনা কখন বাড়ে, আমরা তো জানি কখন ড্রেনের পানিতে ভেঙে যায়, আমরা তো জানি একটু ভূমিকম্প হলে কোথায় কোথায় বিল্ডিং ফাটছে, এটা দেখা খোঁজা হয় কেন। বারবারই তো প্রতি বছর 4 রিক্টার স্কেলে হচ্ছে, বাংলাদেশে হবে, চাইরে হবে। তো একবার তো একটা আর্কিটেক্টকে ধরলেন না যে কেন বিল্ডিংটা ক্র্যাক করলো, তুমি বলো। আমার তো 7.5 রিক্টার স্কেলে প্ল্যান করা উচিত আমাদের বিল্ডিং, এটাই তো রাজুকের আইনে লেখা আছে। কাজে এই ধরনের অপকর্ম করার জন্য বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় একদম পারদর্শী, তারা এটার উপরে এক্সপার্ট, তারা এটার উপরে পিএইচডি করে, কি করে মানুষের টাকাগুলোকে ধোকা মেরে একটি ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপকে দিবে। আপনি এই যে দেখেন কালকের ঘটনা, পরশুদিন থেকে তেলের দাম বাড়িয়ে দিয়েছে, আমাদের বাণিজ্য মন্ত্রী বাহাদুর বলেছেন যে উনাকে জিজ্ঞাসা না করে তেলের দাম বাড়িয়ে দিয়েছে। এর অর্থ ব্যবসায়ীর কাছে হলো উনাকে কমিশন না দিয়ে তেলের দাম বাড়িয়ে দিয়েছে, তাই উনি গুসা করেছেন। আমি তো সবসময় একটু উল্টা দিকে চিন্তা করি, উনি আমাদেরকে জানিয়েছেন গুসা করে টেলিভিশনে কি, যে না উনাকে না জানাইয়া তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, সেই তেলের দাম বা বর্ধিত তেলের দাম দেওয়া দিবে না। উনার কথা মতো বক্তা অধিদপ্তর মাথায় নেমে পড়ছে। তারপরে উনি বলছে উনাকে না জানে, এটা ব্যবসায়ী বলতেছে উনার কমিশনটা দিয়ে নেই এবার আমরা, এই জন্য উনি রাগ হয়েছেন। পরের দিন মিটিং ডাকছেন, সবাই নিয়ে আলোচনা করছেন, আলোচনা করে গিয়ে উনি কনভিন্সড হয়ে গেছেন, আমরা দেখছি মুখে মুখে না বললে বুঝছি যে কনভিন্সড হয়ে গেছেন যে বাড়ানো ঠিক আছে। ফলে ব্যবসায়ীরা ওনাকে বৃদ্ধাঙ্গুল দেখাইয়া তেলের দাম বাড়ায় নেয়, কিন্তু সাফার করতেছে জনগণ। এখন ব্যবসায়ীদের সমস্যা হচ্ছে কি, আগে 50% দিতে হইতো, এবার 50% চাইছিল দিবে না, কিন্তু 50% দিতে হইল। ফলে বাণিজ্য মন্ত্রী সাহেব হঠাৎ করে ভাব পরিবর্তন করে গেলেন, জনগণের অধিকারের কথা, জনগণের স্বার্থের কথা বেমালুম ভুলে গেলেন, কারণ ওনার কোর্টের সব পকেটে ভরে ফেলা হচ্ছে। আমি সাক্ষী না, কিন্তু আমি সম্ভাবনার কথা বলি, আমি দেখি নাই কিন্তু আমি সম্ভাবনার কথা বলি। না হলে চুপ করে গেলেন কেন? কেন এখনো বাজারের তেলের দাম বেশি? দোকানদার তো বলতেছে আমি তো তেলের দাম বাড়াই নাই, আমাকে 5 টাকা কমিশন দেওয়ার কথা, আমাকে 5 টাকা কমিশন দিচ্ছে, আমাকে যেই দামে তেল আমার কিনতে হচ্ছে সেই টাকার উপরে 5 টাকা বাড়াচ্ছি। কিন্তু যেই ভদ্রলোক দামটা বাড়াইছে,
অর্থাৎ সেই যে মিলাররা, তাদেরকে ধরেন না কেন? তেলের দাম তো তারা বাড়াইছে, ভুক্তাকে আপনি বাজারে পাঠাইছেন কেন? ভুক্তা অধিকার দপ্তর আর একটা মাল খাওয়ার জম, আর একটা আপাদমস্তক দুর্নীতিপরায়ণ, দুর্নীতিগ্রস্ত, তাকে কেন আপনি পাঠিয়েছেন বাজারে গিয়ে মানুষকে হ্যারাসমেন্ট করার জন্য, দোকান থেকে হ্যারাসমেন্ট করার জন্য? যশোর একবারে অ্যারেস্ট করে ফেলেছেন আপনি, এত বড় মাথাব্বর, তেলের দাম কেন বাড়াইলো? আরে বেটা, তেলের দাম তো তোর বাপে বাড়াইছে বেটা, ভুক্ত অধিদপ্তর তোর বাপে বাড়াইছে, তোর বাণিজ্য মন্ত্রী বাড়াইছে। এটা হলো খেলা, খেলা, খেলা। এই খেলাটা বুঝো না? তুমি দৌড় দিয়ে চলে গেছো, ভুক্তা তোমাকে অর্ডারও দেয় নাই, বাণিজ্য মন্ত্রী বলতেছে আমি তো জানি না ভুক্তা অধিদপ্তর গিয়েছে কিনা। এই হলো আমাদের অবস্থা। মানে এগুলো বলতে গেলে আপনারা আমাদেরকে বলবেন যে আমরা দেশে গুজব ছড়াই, আমরা দেশে মিথ্যা কথা বলি। কিন্তু এতগুলা কথা যে আমি বললাম, বলেন কোনটা মিথ্যা বলছি, কোনটা গুজব? আমি তো রেফারেন্স দিয়ে বললাম, প্রতিটা কথা রেফারেন্স দিয়ে বললাম। রেফারেন্স গুলো অস্বীকার করেন। রেফারেন্স গুলো যদি ভুল হয় তো অবশ্যই আমি ভুল, কিন্তু রেফারেন্স যদি সঠিক হয়, বাণিজ্য মন্ত্রীর বক্তব্য যদি সঠিক হয়, মনসুর সাহেব যদি ব্যর্থ হয়ে থাকে, সার্ভার যদি 12 ঘন্টা 18 ঘন্টা 24 ঘন্টা বন্ধ থাকে, তাহলে কি মিথ্যা কথা বলছি? আমি কারণ বাইর করার কারিগর। আমি নিজেকে আজকে এই বৃদ্ধ বয়সে এসে ক্লেম করতে চাই, দাবি করতে চাই আমি যে কোনো ব্যাপারের ভুল ধরার উস্তাদ এবং কারণ বাইর করার উস্তাদ। যে কোনো জিনিস আমার সামনে নিয়ে আসেন, আল্লাহর রহমতে আমি এটাতে কোথায় কোথায় ত্রুটি আছে আমি আপনাকে বলে দেব। ব্যক্তি হিসাবে হোক, মেশিনারিজ হোক, যেভাবে হোক আমি বলে দেব। একটা মিনিট ভাইয়া। হ্যালো, হ্যালো, হ্যালো। ওকে, কাজে আমি যে জিনিসটা বলছি, এই যে রিমোট কন্ট্রোল, আমি কিন্তু রিমোট কন্ট্রোল চলে আসছে। এখন আমাকে বলা হচ্ছে আমি যেন স্টপ হয়ে যাই। তো এই যে রিমোট কন্ট্রোল, এই রিমোট কন্ট্রোল তো বাংলাদেশটা খেয়েছে। আপনি যা কিছু করবেন আলোচনার মাধ্যমে করেন না কেন? যে কোনো ডিসিশন নেন আলোচনার মাধ্যমে করেন না কেন? ইসি বলেন, পিসি বলেন, ওই বাংলাদেশ ব্যাংক বলেন, সরকার বলেন, আপনি আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত দেন। আপনি ফাইলের মধ্যে যান কেন? আপনার খোলামেলা আলোচনা করে সিদ্ধান্ত নেন, কোনো রুমার ছড়াবে না, কোনো গুজব ছড়াবে না, মানুষ কষ্ট পাবে না, মানুষ জানবে যে আমার সরকার করতে এনে দিবে, কিংবা সরকার বাপের বাড়ির থেকে এনে দিবে, দেশের আয় হলেই তো দিবে। কিন্তু মানুষকে জানান, সত্যিকার অর্থে জানেন। আজকে যাই হোক, বক্তব্য শেষে আমি আবারও অনুরোধ করে যাব, আবারও অনুরোধ রাখবো আমার বক্তব্য শেষ করার আগে দয়া করে দেশমাতা খালেদা জিয়ার স্বাস্থ্য বুলেটিন প্রকাশ করেন এবং প্রতি 12 ঘন্টা অন্তর একটা 15 সেকেন্ডের ক্লিপ, ভিডিও ক্লিপ আপনারা প্রকাশ করেন। তাহলে এই সকল জল্পনা কল্পনার গুজবের পরিসমাপ্তি হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুখে থাকবেন। দেশমাতা খালেদার জন্য দোয়া করবেন। আমি সবার কাছে কৃতজ্ঞ যে আপনারা আমার অনুষ্ঠানটা শুনতেছেন, দেখতেছেন এবং আপনারা এই জন্য অনুধাবন করার চেষ্টা করছেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ পুনিয়া, তুমি আমাকে অফ করে দিতে পারো এখন। পুনিয়া, আই ক্যান ক্লোজ ডাউন। বলছিলা? আল্লাহ রে, হ্যালো।